আমাদের দেশে প্রত্যেকটা রাজ্যেই এক একটা বোর্ড আছে। বোর্ড মিনস HS+2 হায়ার সেকেন্ডারি বোর্ড, এবং সেখানে ফাইনাল পরীক্ষার জন্য একটা সিলেবাস থাকে, অনেক টপিক। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই টপিকগুলোর ইম্পর্টেন্স নেগলেক্টেড। একটা থিওরি পড়িয়ে দিল, ওখান থেকে কিছু প্রশ্ন তো না, ওই MCQকে প্রশ্ন বলা হয় না কেন? ওখানে স্টুডেন্টের ডিরেক্ট আন্ডারস্ট্যান্ডিংটা কোনোদিন জাজ করা যায় না। এনিওয়ে, পরীক্ষা সিস্টেম হয়তো ছাত্র সংখ্যা অনেক বলে MCQতে যেতে হয়, এইটাও একটা পদ্ধতি। আমরা ছোটবেলা থেকে নিউটন পড়ে এসেছি, এবং নিউটনের সময়ে যে মেকানিক্স, বাংলাতে বলে বল বিজ্ঞান, সেটাকে আমরা সাধারণত ক্লাসিক্যাল মেকানিক্স বলি। সেই ক্লাসিক্যাল মেকানিক্সে অবশ্য নিউটনকে ম্যাথমেটিক্যালি এক্সটেন্ড করেছেন প্রাইমারি স্টেজে দুজন। একজন হলেন ল্যাগ্রাঞ্জ, তারপর যার নামটা আসে এবং ফিজিক্সে মেকানিক্সে একটা বিরাট পার্ট দখল করে রেখেছে তার থিওরি, সে হলো হ্যামিল্টন। ল্যাগ্রাঞ্জ আর হ্যামিল্টন, তাদেরকে বলা হয়, তাদের থিওরিকে বলা হয় ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স, হ্যামিল্টনিয়ান মেকানিক্স। তারপর আইনস্টাইন চলে আসলেন। যেই আইনস্টাইন চলে আসলেন, চলে গেল রিলেটিভিস্টিক মেকানিক্স। হ্যাঁ, ক্লাসিক্যাল মেকানিক্স আর রিলেটিভিস্টিক মেকানিক্সের মধ্যে একটা অঙ্গাঙ্গি সম্পর্ক আছে, যেটা তাদের থিওরি ডিসকাস করলেই বোঝা যাবে। একটা লিমিটিং কেস হলো আরেকটা। অনেকের ধারণা আইনস্টাইন এসে নিউটনকে ভুল প্রমাণ করলেন। না না না, সেটা ঠিক নয়। আইনস্টাইন এসে দেখিয়েছেন তার লিমিটিং সিচুয়েশনটাই নিউটন। কিন্তু 19th সেঞ্চুরিতে, 19th সেঞ্চুরি, ঊনবিংশ শতাব্দী মিনস 1800 সাল থেকে 1900 সাল, এই সময়ে বিজ্ঞানে একটা ক্রাইসিস দেখা গেল, একটা সংকট দেখা গেল। কিসের সংকট? তাত্ত্বিক পদার্থবিদরা যা বলছেন পরীক্ষার সঙ্গে তা মিলছে না। ফার্স্ট ক্রাইসিসটা ছিল হোয়াট লাইট ইজ। লাইট মিনস আই এম টকিং অ্যাবাউট, আমি বলছি আলোর কথা। আলো, আলো বা অনেকে সুন্দর করে বলে আলোক। এবং তার উপর ভিত্তি করে আমাদের আছে আলোক বিজ্ঞান। প্রশ্নটা হলো হোয়াট লাইট ইজ। এক সময়ে নিউটন বলেছিলেন light is consisting of
ভেরি স্মল টিনি পার্টিকেলস। আমার যা মনে হয় তাদের কনসেপশনে সেই সাইজটা ছিল ন্যানো পার্টিকেলের চাইতেও ছোট। এবং নিউটনের ওই তত্ত্বটাকে বলা হলো, নিউটনের এই কণাটাকে বলা হলো ফোটন। ভেরি গুড। এবং নিউটনের এই ফোটন তত্ত্বটাকে কারণে হোক বিনা কারণে হোক, এটা অনেক দিনই অনেকে ব্যবহার করেছেন, অন্তত বক্তৃতায়। তাত্ত্বিক ব্যবহার সেইভাবে পাওয়া যায় না। প্রবলেমটা হলো ইয়ং নামে এক সায়েন্টিস্ট হঠাৎ একটা এক্সপেরিমেন্ট পারফর্ম করলেন, এবং যেখানে প্রমাণ হলো লাইট, আলো, তার আচরণ তরঙ্গের মতো। জলের মধ্যে একটা ঢিল ছুড়লে যে তরঙ্গ বা ওয়েভ হয়, ইয়ং তার এক্সপেরিমেন্ট দিয়ে এস্টাবলিশ করলেন আলোর তরঙ্গ ধর্ম বর্তমান, তরঙ্গের মতো আচরণ করে। খেয়াল রাখবেন, তখনও কিন্তু বলা হতো আলো তরঙ্গের মতো আচরণ করে। আলো এক প্রকার তরঙ্গ, এইভাবে সেন্টেন্সটা দিতে অনেকেই সাহস পায় না। কেন? তখনও ক্লিয়ার নয়। ইয়ং এর এক্সপেরিমেন্টকে পদার্থবিজ্ঞান, ফিজিক্সে যে ঘটনাগুলো সাপোর্ট করেছিল, সেই ঘটনাগুলোর নাম হলো ইন্টারফিয়ারেন্স বা ব্যতিচার, ডিফ্র্যাকশন বা অপবর্তন বা ব্যবর্তন। কি করা হলো? নিউটনের ফোটন তত্ত্বকে টেমস নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। টেমস নদী একটা বিখ্যাত নদী। কোনো একটা বড় শহর টেমস নদীর তীরে, আপনারাই জানেন শহরটার নাম কি। ভেরি গুড। A lot of people are satisfied with this. কিন্তু আমি যে ক্রাইসিসের কথা বলছিলাম ফিজিক্সে, সে ক্রাইসিসটা কখন শুরু হলো? ক্রাইসিসটা শুরু হলো কয়েকটি পরীক্ষামূলক ফলাফলের উপর ভিত্তি করে। এর মধ্যে যে ইম্পর্টেন্ট ঘটনাগুলো, যারা নাকি ক্রাইসিস তৈরি করেছিল টুয়ার্ডস ইয়ংস এক্সপেরিমেন্ট, সেই ঘটনাগুলির মধ্যে প্রথমে আসছে ব্ল্যাক বডি রেডিয়েশন। একটা ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশন হয়, থিওরিটিক্যালি তার ওয়েভলেংথ শূন্যের খুব কাছাকাছি ভ্যালু থেকে শুরু করে ইনফাইনাইট পর্যন্ত হতে পারে, অসীম পর্যন্ত হতে পারে, শূন্য প্লাস টু ইনফিনিটি, অসীম। এবং
ব্ল্যাক বডির পৃষ্ঠ থেকে, তার সারফেস থেকে যে রেডিয়েশনটা বেরোয়, তার এনার্জিটা বিভিন্ন ওয়েভ লেংথে, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে ডিস্ট্রিবিউটেড থাকে, এবং এই ডিস্ট্রিবিউশনের নেচারটা খুব খারাপ করেও যদি আমি ড্র করি, অ্যালং এক্স অ্যাক্সিস ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, ওয়াই অ্যাক্সিস এনার্জি ডেন্সিটি, এনার্জি পার ইউনিট volume at wavelength lambda. Graph is almost like this. It is for particular temperature, say T1. The fact is that temperature যদি চেঞ্জ করি, আমি যদি temperature change করে দিই, the graph becomes like this. Say T2, where T2 greater than T1. এইটাকে আমরা বলি স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন অফ এনার্জি আর এনার্জি ডেন্সিটি। এই এনার্জি ডেন্সিটিতে দেখুন একটা পিক চলে এসছে। এই পিকটাকে লিখলাম আমি ল্যামডা এম। প্লিজ ডোন্ট রাইট ল্যামডা ম্যাক্স। ল্যামডা ম্যাক্স মিন্স ম্যাক্সিমাম ভ্যালু অফ ল্যামডা। It is not maximum value of lambda. It is the value of lambda at which energy density is maximum. যে তরঙ্গ দৈর্ঘ্যে এনার্জি ডেন্সিটিটা সবচেয়ে বেশি, সেটাকে আমরা বলছি ল্যামডা এম। আবার T1 টেম্পারেচারে এটাকে লেখা হবে ল্যামডা M1, T2 টেম্পারেচারে যদি আমি যাই, এটা হবে ল্যামডা M2। WIEN অনেকে প্রনাউন্স করে ওয়াইন, someone or some person pronounce ভিন। ভিন দেখালেন যে টেম্পারেচারটা বাড়লে এই ল্যামডা এমটা কমে যাচ্ছে, and mathematically he showed that anyway, আমরা যদি ইয়ং এর ফলাফল অনুসারে ধরে নিই, আলো তরঙ্গের মতো আচরণ করে, তবে কিন্তু আমরা কোনো থিওরি দিয়ে এই এক্সপেরিমেন্টাল গ্রাফটাকে এস্টাবলিশ করতে পারি না। সো আমি বলি এটা একটা ক্রাইসিস। Now come to the second crisis. Second crisis. Photoelectric effect. The scientist was Leonard, and the experimental result of Leonard was later on explained by I will come to that point. I am not telling the name. What is that effect? Effect is that, say this is a metal plate and some radiation is being incident on the metal plate. একটা ধাতব পাতের উপর লাইট এসে পড়ছে। দেখা গেল এই লাইটের ফ্রিকোয়েন্সি যদি একটা সার্টেন ভ্যালুর উপরে হয়, তবে এই মেটাল থেকে ইলেকট্রন বেরিয়ে আসে। সাইন্টিফিক্যালি বলে electrons are emitted when light of frequency greater than certain value obtained.
এই ঘটনাটার নাম ফটো ইলেকট্রিক এফেক্ট, এবং মডার্ন এজে এই এফেক্টের ইমেন্স অ্যাপ্লিকেশন, ইমেন্স মিনস অ্যারাউন্ড 1000 অ্যাপ্লিকেশনস অফ দিস এফেক্ট। আরে আমাদের সায়েন্টিস্টরা আগের ঘটনাগুলিকে অ্যাপ্লাই করছে, এরা বেসিকে যাচ্ছে না। যদিও এই ইস্যুটা নিয়ে আজকাল একটা নতুন গবেষণা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের, সেটা কোনো একদিন আসা যাবে এবং ইন্টারেস্টিং জিনিস। এই ফটো ইলেকট্রিক এফেক্ট তার কতগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার বা চারিত্রিক বৈশিষ্ট্য আছে। দেখা যায় ইয়ং এর এক্সপেরিমেন্ট, যা থেকে অনেকেই বলেছিল লাইট বিহেভস অ্যাজ ওয়েভ, আলো তরঙ্গের মতো আচরণ করে, ওই তাত্ত্বিক বক্তব্য যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, প্রয়োগ করি, দেখা যায় এই ঘটনাটার চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করা যায় না। সো ইট ইজ এ ক্রাইসিস টু the assumption that light behaves as wave. Okay, so it is another crisis. Third crisis is that if you take a single crystal mainly metallic crystal where electrons are loosely bound compared to dielectric substance, এর উপর যদি এক্স-রে ইনসিডেন্ট করা হয়, দিস এক্স-রে স্ক্যাটার্ড কথাটার মানে হলো বিক্ষেপণ, অর্থাৎ সে যেদিকে যাচ্ছিল ইন্টারেকশনের পর সে অন্যদিকে বেরিয়ে আসে। I call it X prime ray to distinguish it from incident X-ray. At the same time, one electron is also knocked out from the crystal. ক্রিস্টাল থেকে ধাক্কা খেয়ে একটা ইলেকট্রন বেরিয়ে আসে। যে এক্সরেটা পাচ্ছি সেই এক্সরেটার ওয়েভলেন্থ ইনসিডেন্ট ওয়েভলেন্থের থেকে বেশি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কম। এই এক্সরেটার এনার্জি ইনসিডেন্ট এক্সরে থেকে কম। এই কারণে যে এক্সের একটা পার্ট এনার্জি ইউটিলাইজ হয়ে যায় ইলেকট্রনটাকে নক আউট করার জন্য। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো এখানেও যদি আমরা ইয়ংয়ের, ইনফ্যাক্ট ইয়ংস থিওরি ওয়াজ ডেভেলপড বাই হাইগেন্স প্রিন্সিপল অ্যাপ্লাই করি, extension of Young's result, we cannot explain the features, characteristic features, এইটার চারিত্রিক বৈশিষ্ট্য আমরা ব্যাখ্যা করতে পারি না। অর্থাৎ ওয়েভ থিওরি আলো তরঙ্গের মতো আচরণ করে, এই বক্তব্যটা এইখানে ব্যাখ্যা করতে পারে না ঘটনাটাকে। অ্যানাদার ক্রাইসিস। থার্ডের পর ফোর্থ যেটা আসবো, ফোর্থ এক্সপেরিমেন্টের জন্য অবশ্যই আমরা ভারতবাসী বা ইন্ডিয়ানরা গর্ববোধ করতে পারি। হ্যাঁ, 3 নম্বর ঘটনাটার নাম আমার বলা হয়নি।
3 নম্বর ঘটনাটার নাম ছিল কম্পটন এফেক্ট। কম্পটন, COMPTON, কম্পটন এফেক্ট। আবার ভাববেন না ক্রম্পটন পাখা কোম্পানি, কম্পটন এফেক্ট। থার্ড, দ্য ফোর্থ, কেন আমি ভারতবর্ষ হিসেবে গর্বিত? বিকজ দিস ওয়াজ এক্সপেরিমেন্ট পারফর্ম বাই C.V. Raman or C.V. Raman, and this effect is called Raman effect. কি এটা কি? What is this? না, এইখানে একটা সলিউশন আছে। It may be organic solution, it may be inorganic solution. It may be a solution of biological fluid. এটার মধ্য দিয়ে লাইট পাঠানো এবং আমরা তাকে বলবো MC লাইট, monochromatic light, single frequency light. This is incident and we get here transmitted light. এই ট্রান্সমিটেড লাইটটাকে আমি উদাহরণ হিসেবে একটা প্রিজম নেব। আসলে প্রিজমের কাজটা যে করে, একটা স্পেকট্রোমিটার প্রিজম ছাড়া তৈরি, যেটা ডেটিং দিয়ে তৈরি হয় বা ভিন্সলোর উপর ভিত্তি করে তৈরি হয়, তার কাজটা প্রিজম দিয়ে করতে পারি উইথ সার্টেন ওয়েভলেংথ রেঞ্জ। যেই মাত্র প্রিজমের মধ্য দিয়ে পাঠানো হলো লাইটটাকে, ইট ইজ ডিকম্পোজড ইনটু 3 পার্টস। যদি ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি নিউ হয়, 3টে কম্পোনেন্টের মধ্যে একটার ফ্রিকোয়েন্সি অরিজিনাল ফ্রিকোয়েন্সি নিউর সমান, আরেকটাতে ফ্রিকোয়েন্সি নিউর চাইতে সামান্য বেশি, I write nu plus delta nu. Another is slightly smaller than incident frequency, I write C.V. Raman কি জানতেন যে আজকে মেডিসিনের কোয়ালিটি টেস্ট করার জন্য এবং ফার্মাসিউটিক্যালে অনেক কিছুতে এই ঘটনাটা ব্যবহার করা হয়, এবং এই ঘটনার উপর বেস করে এখন পর্যন্ত যত বই বেরিয়েছে, বই টেক্সট বইয়ের কথা বলছি, বা টেক্সট বই না হলে রেফারেন্স বই, পাবলিশড বাই অথেন্টিক পাবলিশার্স, ওই বইগুলো পড়ে আমরা এক জীবনে শেষ করতে পারবো না। ওই বইয়ের এক একটা পার্ট নিয়ে এক একজন কাজ করছে এখন। এনিওয়ে, এই ঘটনাটারও কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য বা ফিচার্স আছে, যে ফিচারগুলো এক্সপ্লেইন করতে পারে না আলোর তরঙ্গ ধর্ম। আমরা যদি ধরে নিই লাইট বিহেভস এজ ওয়েভ, এবং এই বিহেভিয়ারের উপর যদি আমরা হাইগেন্স প্রিন্সিপল ইউজ করি, নো, cannot be explained. This is the crisis with wave theory. Now, crisis, how to overcome crisis? How to overcome the crisis?
of wave theory. In the year of 1900, a new theory was proposed by ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক আরেকটা নতুন তত্ত্ব দিলেন, যে তত্ত্বটার নাম হলো কোয়ান্টাম থিওরি। কি সেই তত্ত্বটা? তত্ত্বটা কতটা সঠিক কতটা ভুল সেটা তখনকার সময়ে এমিনেন্ট সায়েন্টিস্টরা ভেবে রেখেছেন। আমার মতো সাধারণ একটা রিপোর্টার, আমি যে রিপোর্ট করছি সেটা অন্তত আমার জ্ঞান বুদ্ধিতে পড়বে না। এনিওয়ে, ম্যাক্স প্লাঙ্কের বক্তব্য বা স্টেটমেন্ট যেটা, সেটা হলো radiation consists of a number of energy packet. No, discrete energy packet. Don't miss the word discrete. Maximum books are omitting this word discrete. একটা যুদ্ধের সময় একটা ব্যাটেল ফিল্ড থেকে উল্টা দিকে যেমন বুলেট ছোড়া হয়, সেই বুলেটগুলো হলো এনার্জি প্যাকেট, এবং এই বুলেটগুলো হলো বিচ্ছিন্ন বুলেট। বুলেটগুলো পরপর গায়ে লাগানো থাকে না চেন সিস্টেমে, ডিসক্রিট আলাদা আলাদা। এইটাকে যদি আমরা রেডিয়েশন সোর্স ধরি, এইখান থেকে রেডিয়েশন বেরিয়ে এসছে ইন দি ফর্ম অফ এনার্জি প্যাকেট, discrete energy packet. কোন দিকে? Away from the surface. Away from the surface. সব বডি থেকে হয়, ইয়েস, আমার বডি থেকেও এখনো হচ্ছে, আমরা যারা শুনছি তাদের বডি থেকেও হচ্ছে। এভরি বডি রেডিয়েটস অফ ইটস ওন অ্যাট এভরি টেম্পারেচার, হুইচ ইজ কল্ড পিভোস থিওরি, or sometimes it is called Provost theory, whatever may be the pronunciation. That is, this continuous structure was discarded. Is wave theory was discarded? I say no. Each bullet consists of wave. Each particle is associated with wave. And these waves we call as wave packet. And wave packets can be now called as energy packet. This picture is missing in many books. This is the flow of our academic system. Basic things are not given to the students. আর আমরা স্টুডেন্টও সেরকম, স্যার বলেছে ওইটাই পরীক্ষায় লেখো, আমরা তো তাই করেছি, স্যারের কথার বাইরে যায়নি। কিন্তু স্যারের কথার বাইরে যে আরও একটা বড় জগৎ আছে, যেটা অন্তত ফান্ডামেন্টাল কথাগুলো আমাদের জানা উচিত ছিল, আমরা জানতে পারিনি। হ্যাঁ, আমি বলছি না 100% টিচার, কোনো টিচার আছে যারা এই জিনিসগুলো হাইলাইট করেন
কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি নিজে পেয়েছি। সেই টিচাররা আমার পরম পূজনীয়। ফান্ডামেন্টাল জিনিসটাকে এমনভাবে হাইলাইট করতেন, চলতি ভাষায়, কথ্য ভাষায়। ফিজিক্সটা হয়ে যেত দৈনন্দিন জীবনের একটা পার্ট। আরে রবীন্দ্রনাথ ঠাকুর তো এই আলোক বিজ্ঞান পরে গিয়ে লিখেছিলেন, আলো আমার আলোয় ওগো আলোয় ভুবন ভরা, আলোর তালে উঠল মেতে মল্লিকা মালতী, আলো কত কি আমার তো মনে নেই। এনিওয়ে, এইখানে এক একটা এনার্জি প্যাকেটের এনার্জি যদি আমরা ই দিয়ে লিখি, আর তার সঙ্গে হ্যাঁ এখানে একটা কথা আমি বলবো যেটা আরো ইম্পর্টেন্ট, হুইচ ইজ মিসিং বাই দ্য বুকস। এনার্জি প্যাকেটের এনার্জিকে যদি আমরা ই দিয়ে লিখি, Planck's proposed that E is proportional to frequency of wave packet. Nu stands for frequency, standard symbol. So we write E equal to some constant into nu. কনস্ট্যান্টটাকে এইচ দিয়ে লেখা হয় এবং এইচকে বলা হয় প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট অফ অ্যাকশন, নট প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। In short form, Planck's constant. Actual name is Planck's constant of action. কারণ তার ডাইমেনশন অ্যানালাইসিসটা দেখা যায় এটা অ্যাকশনের ডাইমেনশন। যাক, এইবার আমার যে বক্তব্য, এই this H is an universal constant, so it is a nice thing that Max Planck contributed to us another universal constant. ইউনিভার্সাল কনস্ট্যান্ট। রেডিয়েশনটা কোথা থেকে হচ্ছে, কোথায় হচ্ছে, কবে হয়েছিল তার উপর এইচের ভ্যালু ডিপেন্ড করে না। ইট ইজ নট রিলিজিয়াস ডিপেন্ডেন্ট, ইট ইজ নট কমিউনিটি ডিপার্টমেন্ট। The same for all persons who are working in the field of science. সূর্যের সারফেস থেকে যে রেডিয়েশন বেরিয়ে এসছে সেই ক্ষেত্রে এইচের ভ্যালু যত, একটা ক্যান্ডেল থেকে যে রেডিয়েশন বেরোয় তার ক্ষেত্রেও এইচের ভ্যালু তত। কি মজা, কি ইন্টারেস্টিং। অর্থাৎ ক্যান্ডেলটার মধ্যে আমরা সূর্যেরও একটা প্রপার্টি পেয়ে যাচ্ছি। এই ক্রাইসিসটা আমি বলছি, এই তত্ত্বটা মেনশন করছি, যে চারটে ঘটনা নিয়ে ক্রাইসিসটা ছিল, উইথ দিস থিওরি এভরিথিং ওয়াজ সেটেল ডাউন। মেইনলি নাও আই এম কামিং টু দ্য নেম, ইট ওয়াজ আইনস্টাইন who solved the crisis of wave theory in photoelectric effect was solved by Einstein, and giving a famous equation called Einstein's equation of photoelectric effect involving some characteristic term of the emitter. এত কিছু দরকার নেই, সলভড। Black body radiation problem, the graph solved by Planck himself, called Planck's energy distribution law. Using idea of Max Planck's, using principle of conservation of energy, শক্তির সংরক্ষণ সূত্র, using principle of conservation of linear momentum, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এইগুলির সঙ্গে এটার সমন্বয় সাধন করে কম্পটন এফেক্ট এক্সপ্লেইন হয়ে গেল।
আর পরমাণু জগতে ইন দ্য ফিল্ড অফ অ্যাটমিক ওয়ার্ল্ড কিছু ট্রানজিশন রুল ইউজ করে সিভি রামনের experiment, Raman effect, was solved. So here we can conclude that question does you know what light is. Now we can write light is something having dual character. One wave character which can explain interference, diffraction, reflection of light. Wave character 2, particle character. ওই এনার্জি প্যাকেটগুলো তাদের নিজস্ব মোমেন্টাম আছে। সান থেকে ওই ফোটনগুলো বেরিয়ে যখন ধূমকেতুর লেজে ধাক্কা মারে, লেজটা ডিসপ্লেসড হয়ে যায় অ্যাওয়ে ফ্রম দ্য সান, যা থেকে প্রমাণ হয় ওই এনার্জি প্যাকেটগুলোর মোমেন্টাম আছে। তাছাড়া কিছু ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট আছে যে এক্সপেরিমেন্টগুলো প্রুভ করে এনার্জি প্যাকেটস পজেসেস মোমেন্টাম। এই মোমেন্টাম যে আছে এনার্জি প্যাকেটগুলোর, বইগুলোতে এটা প্রথম দিকে লেখা থাকে না প্লাঙ্কস থিওরি পড়ানোর শুরুতে, বাট ইট শুড বি মেনশন। আর যার মোমেন্টাম আছে তাকে আমরা বলি পার্টিকেল। So here I conclude with the topic by saying that some issues were solved, some issues by wave theory, some by corpuscular theory or particle theory. এই পার্টিকেল থিওরি আর ওয়েভ থিওরিকে কীভাবে আমরা আলটিমেটলি অ্যাপারেন্টলি মনে হয় কনজুগেট, কমপ্লিমেন্ট টু ইচ আদার। নো, দে আর নট কমপ্লিমেন্ট টু ইচ আদার। ওয়ান রিপ্রেজেন্টস দ্য আদার, another represents the first one. How they are conjugate together, we are supposed to discuss this in a new class. So students, thanks. It will be uploaded in YouTube. Any comments, any query, if you put forward, I will be the most happiest person only getting questions from you. Dhanyavad.